আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম.কে হোসেন জানাই আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। শুধু দর্শক, আইনি অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং আসসালাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের টিভির ভলিউম মিউট করে দেবেন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাহলে আমরা শুনতে পাবো এবং প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। সুদর্শক, প্রথমে আমি কিছু আপডেটে চলে যাব, আর যদি কল আসে আমি কল নিতে থাকবো। প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস। এটা পাবলিশড হয়েছে অন 14th of October 2025 থেকে, এবং এখানে বেশ কিছু চেঞ্জের কথা বলা হয়েছে এবং এই চেঞ্জগুলো বিভিন্ন সময়ে মূলত ইমপ্লিকেশন হবে। তবে এই চেঞ্জগুলো এই বছর থেকে ইমপ্লিকেশন হবে। তো সেই যে স্টেটমেন্ট অফ চেঞ্জেরগুলো কথা বলা হয়েছে সেটি নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। কল আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার, জি বলুন। জি, আমি আবার প্রশ্নের আপনাকে কষ্ট দিলাম, বাট লাস্ট 14 তারিখে যেটা করছে, আমি তো আইএলআর অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি মার্চে, তাহলে আমার কি B2 লাগবে নাকি B1 হবে? আপনি কোন ভিসায় যাচ্ছেন? সিটিজেনশিপ অ্যাপ্লাই করবার জন্য। আপনি কি স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন? হ্যাঁ, স্পাউস হবে। তো আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল না, কারণ হচ্ছে যে এটা একমাত্র যারা স্কিল ওয়ার্কারে আছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। তাহলে আমি যেটা আইএলআর পাইছি B1, ওটাই থাকবে? ওটাই থাকবে, জি জি ইনশাআল্লাহ। এটা হচ্ছে স্কিল ওয়ার্কার, স্কিল অফ এবং হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা আছে তাদের জন্য মূলত এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, এটা B1 ছিল, এটা মূলত ইনক্রিজ হচ্ছে এবং ইনক্রিজটা হবে হচ্ছে January 8, 2026-এ। আর আপনি যেহেতু অ্যাজ এ স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন এবং হ্যাভিং কমপ্লিশন অফ 5 years অন স্পাউস ভিসা, আপনি যেহেতু আইএলআর জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, সেহেতু আপনার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে লেভেল B1, আপনার জন্য এটা B2 নয়। এবং যারা স্কিল ওয়ার্কার, যারা আইএলআর জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন, তাদের জন্য মূলত এই B2টা ইন্ট্রোডিউস করা হচ্ছে, B1 থেকে B2, কিংবা যারা আসতে চায় তাদের জন্য এটা B2 ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। স্কিল ওয়ার্কার এবং স্কেল আপ ভিসা এবং হাই পটেনশিয়াল যে ইন্ডিভিজুয়াল ভিসা আছে, এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে, এবং এটা ইমপ্লিকেশন হবে 2026-এর 8 জানুয়ারি থেকে। ধন্যবাদ কলার। আমি আমার আপডেটে চলে যাই যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল, যেটা পাবলিশড হয়েছে 14th of October 2025-এ, সেখানে যে চেঞ্জেরগুলোর কথা বলা হয়েছে সেই চেঞ্জ নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা ইনক্রিজ হচ্ছে হায়ার লেভেল, সেটা B2 হয়ে যাবে ফর স্কিল ওয়ার্কার্স, এবং এটা ইফেক্টিভ হবে January 8, 2026 থেকে। আর গ্র্যাজুয়েট ভিসার যে ডিউরেশন, এটা ইনক্রিজ হয়ে যাবে, এটা ডিক্রিজ হয়ে যাবে টু 18 months ফর মোস্ট অ্যাপ্লিকেশন ফ্রম 1 January 2027 থেকে। অতএব যারা PSW-তে এবছর কিংবা আগামী বছর পুরোপুরি যারা গ্র্যাজুয়েশন করবে তাদের জন্য তারা কিন্তু 2 years পাবে। আর 1 January 2027 থেকে এটা কমিয়ে এটা 18 মাসে নিয়ে আসা হবে, অর্থাৎ 1.5 বছরে নিয়ে আসা হবে। তো এখন আমি যাই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফ্রম 8 January 2026 থেকে, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফর স্কিল ওয়ার্কার, আমি যেটা বলে থাকি স্কিল ওয়ার্কার, স্কেল আপ ভিসা এবং হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা, এদের ক্ষেত্রে মূলত চেঞ্জটা আসবে। এবং আমরা জানি যে কেউ যদি ওভারসিজ থেকে এই স্কিল ওয়ার্কারে কাউকে যদি এদেশে স্পন্সর দিয়ে আনতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্যে এই মুহূর্তে আছে B1, এটা ইনক্রিজ হয়ে যাবে
B2 হয়ে যাবে এবং সেটা ইফেক্টিভ হবে 8th of January 2026 8th of January 2026 অথবা 8th of January 2026 এর আগে যদি কেউ অ্যাপ্লিকেশন করে অন স্কিল ওয়ার্কার রুটে, সেটা ইন কান্ট্রি হতে পারে কিংবা আউট কান্ট্রি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য লেভেল B1 কার্যকরী থাকছে আর B2 কার্যকরী হবে ফ্রম 8th of January 2026 থেকে। এরপরে গ্র্যাজুয়েট ভিসা যেটাকে বলা হয়ে থাকে, আগে যে এটাকে বলা হতো যে PSW বলা হতো, তো সেই গ্র্যাজুয়েট ভিসার ডিউরেশন আমরা জানি এই মুহূর্তে 2 বছর আছে। কেউ যদি মাস্টার কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কিন্তু তারা এই গ্র্যাজুয়েট ভিসা অ্যাপ্লাই করতে পারে তাদের সাকসেসফুলি কোর্স কমপ্লিট করার পরে, এবং সেই ক্ষেত্রে কিন্তু 2 বছর দেয়া হয়ে থাকে। তো এটা কিন্তু থাকবে আনটিল 1st of January 2027 পর্যন্ত, এই 2 বছরই দেওয়া হবে। কেউ যদি 1st of January আগ পর্যন্ত, দ্যাট মিনস 31st of December 2026 এর আগ পর্যন্ত যদি কেউ তার গ্র্যাজুয়েশনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকে, তাহলে কিন্তু তাদেরকে 2 বছরের ভিসা দেয়া হবে। আর 1st of January 2027 এর পরে যে তাদেরকে 1.5 বছরের ভিসা দেয়া হবে। অতএব আপনারা নিশ্চিন্ত থাকেন, এখন তো অক্টোবর চলছে, নভেম্বর ডিসেম্বর 2 মাস, আর ওদিকে হচ্ছে 12 মাস, এখনও 14 মাস আপনার হাতে সময় আছে। আপনারা যদি কোর্স কমপ্লিট করে ফেলেন, যারা স্টুডেন্ট হিসেবে এসেছেন, তারা কিন্তু 2 বছরের জন্য গ্র্যাজুয়েট ভিসা পাবেন, এবং এটা ইমপ্লিকেশন এটা বহাল থাকবে আনটিল 31st of December 2026 পর্যন্ত। আর 1st of January 2027 এর পরে যদি কেউ অ্যাপ্লিকেশন করে, তাহলে তাদের জন্য 1.5 বছর করে দেয়া হবে। আর পিএইচডির ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। কেউ যদি পিএইচডি করে থাকে, যেটা এই মুহূর্তে আছে, যে তাদেরকে কিন্তু স্টেটে 3 ইয়ার্সের ভিসা দেয়া হবে। তো সেই ক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রে যে আমরা জানি 3 ইয়ার্সের যে ভিসাটা দেওয়া হয়, সেই 3 ইয়ার্সের ভিসাটাই কিন্তু থাকছে, সেটার কোনো পরিবর্তন আসছে না। অতএব যারা পিএইচডি করবেন তাদের জন্য 3 ইয়ার্সেরই কিন্তু ভিসা দেয়া হবে। আর স্টুডেন্ট মেনটেন্যান্স আমরা জানি যে কেউ যদি স্টুডেন্ট হিসাবে এদের আসতে চায়, তাহলে কিন্তু তাদের একটা ফান্ড দেখাতে হয়। সেই ফান্ডটা কিন্তু তাদের মেনটেন্যান্স ফান্ড আছে, এবং তাদের টিউশন ফিও কিন্তু একটা ফান্ড আছে। তো এইগুলো কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে, কিংবা তার বাবা মার ব্যাংক অ্যাকাউন্টে, কিংবা তার পার্টনার ব্যাংক অ্যাকাউন্টে দেখানো সম্ভব। তো এই যে মেনটেন্যান্স ফান্ড, এটা মূলত ইনক্রিজ হতে যাচ্ছে। বিশেষ করে যারা লন্ডনে থাকবে তাদের জন্য এটা পার মান্থ হবে 1529। এটা একমাত্র যারা লন্ডনের ইউনিভার্সিটি, যাদের কলেজ, তাদের ক্ষেত্রে এই ইনক্রিজটা হবে। এবং আমরা জানি যে 9 মাসের কিন্তু তাদের এই ফান্ডটা দেখাতে হয়। অতএব 1529 টাইমস 9 এই ফান্ডটা তাদেরকে দেখাতে হবে তাদের অ্যাকাউন্টে, এবং এটা কিন্তু 28 ডেজ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু হোল্ড করতে হবে, এবং সেটা 38 ডেজের আগের কোনো ব্যাংক স্টেটমেন্ট হলে হবে না, সেটা রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট হবে। ডেট অফ অ্যাপ্লিকেশনতে প্রেসিডেন্ট উইদিন দ্য 31 ডেজ, আর এই ফান্ডটা হোল্ড করতে হবে অ্যাটলিস্ট 28 ডেজ। এর ভিতরে কিন্তু এই ফান্ডটা নিচে নামতে পারবে না, এবং এইটা লন্ডনের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এটা 1529 টাইমস 9 হবে, এবং এটা ইফেক্টিভ হবে কিন্তু খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1st of November 2025 থেকে, 11th of November 2025 থেকে এটা কিন্তু কার্যকরী হতে যাচ্ছে। এর আগে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আগের যে মেনটেন্যান্স ফান্ড সেটা দেখালে হবে, কিন্তু 11th of November 2025 থেকে যারা স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তাদের জন্য ইনিশিয়াল অ্যাপ্লিকেশন করবেন, তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য আছে, এটা ইনক্রিজ হয়ে যাবে। হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল যে ভিসাটা আছে, এটার যে এলিজিবিলিটি ইউনিভার্সিটিগুলো আছে, এই HIP রুট, এটা আরও এক্সপ্যান্ড করার কথা বলা হয়েছে। দ্যাট মিনস এটা বর্ধিত করা হবে, কিন্তু এই রুটের ক্যাপ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 8000 প্লেসেস অ্যানুয়ালি থাকবে, এর বেশি থাকবে না। একটা কলার আছে, আমি কল নিয়ে আবারও আমি আপডেটে চলে আসবো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি বলুন আপনার কোশ্চেনটা। Alltså, men jag snarare vilka kan säga målen och det
26 ওকে একটা ইউআর রুলার হুন্ডাম মানুষের মুখটা কি তা কত টুকাতা ওয়ার্ক পারমিটে আমার এবং বাইক তো বউইতা তা না হাজবেন্ড আনতে পারবানি আর হাজবেন্ডেও পাসপোর্ট সার্টিফিকেট লাগবে নিউজে না গেলে সোতা তো হাজবেন্ডের ক্ষেত্রে তা ইনকাম লোকে তা হাজবেন্ড আনতে পারবানি আমার বাইক ফুরি ওকে এখন ওয়ার্ক পারমিটে এই যে আনতে পারবানি আর ওই যে কিতাটা ইউ আইছে ওখান তো স্টিল ওয়ার্কার এটা তার দেশও তো কোনো কাম কাজ করা না তার তো আর জয়ফিসা জি এখন স্টিল ওয়ার্কার ছাড়া কোনো বিচার সহজ পদ্ধতি কিছু নয়া করে আসেনি স্কিল ওয়ার্কার এখন অনেক কঠিন হয়ে গেছে ফ্রম না এটা তো পারতা না এখন যে 26 কিতা নতুন করে কিছু আননি আর তা আসবেনও আনতে পারবানি ওকে নিয়মে ওটা আর কি এখন তা আসবেনও পাসপোর্ট লাগবে নিউজে আইএল টেস্ট টাইম পাসপোর্ট জি 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 তো এখন যেটা আমরা পরিবর্তনটা যেটা আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে সেটা হচ্ছে যে এটা মূলত লেভেল যেটা আছে এটা মূলত চেঞ্জ হতে যাচ্ছে এবং চেঞ্জগুলো হচ্ছে তিনটা ক্যাটাগরি ক্ষেত্রে স্কিল ওয়ার্কার ক্যাটাগরি হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল এবং স্কিল অফিসার ক্ষেত্রে এবং এখানে B1 আছে কারেন্টলি এটা হয়ে যাবে B2 এবং এটা ইনফোর্স হবে 8 জানুয়ারি থেকে এটা আমরা জানতে পেরেছি তো আপনি জানতে চাচ্ছেন যে এই যে চেঞ্জ যেটা এটা রিকোয়ারমেন্টসটা কি আপনার ডিপেন্ডেন্টদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কি না তো এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এটি মূলত এই মুহূর্তে মেন অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রেই বলা হয়েছে তো এটা হয়তো বা ভবিষ্যতে ডিপেন্ডেন্টের উপরে যাবে কারণ আমরা জানি যে ডিপেন্ডেন্ট যারা স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন যারা আসে তাদের ক্ষেত্রে কিন্তু লেভেলে 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজটি কিন্তু প্রযোজ্য তো যে কারণে এটা হোয়াইট পেপার যেটা 12 মে 2025 পাবলিশ হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কিন্তু চালু হবে তো এই মুহূর্তে আমরা যে চেঞ্জটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট টু level B2 for those work route specifically the skill worker তাহলে এটা কিন্তু এই রুটের কথা বলা হয়েছে এখানে কিন্তু ডিপেন্ডেন্টের কথা বলা হয়নি কোথাও শুধু এই রুটের কথা বলা হয়েছে এই রুটে যারা আসবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে কিন্তু এখানে কোথাও বলে নাই যে ডিপেন্ডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য আমি যতটুকু দেখতে পাই কিন্তু হোয়াইট পেপারে কিন্তু ডিপেন্ডেন্টের কথা বলা হয়েছে এবং আমরা হয়তো ভবিষ্যতে দেখতে পারবো যে ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে কলার আছে আমি কল নিয়ে নিই হ্যালো আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম আসসালাম জি আমার নাম হচ্ছে মোহাম্মদ আমি জাস্ট একটা বিষয় জানতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আমি 2023 সালে আমি মানে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে আমি আমার ভিসাটা সুইচ করি তো স্টিল আমি আমার ওয়ার্ক পারমিট ভিসাতে আছি তো আমার কোয়েশ্চেন হচ্ছে যেহেতু স্যালারি থ্রেশহোল্ডটা আপ হয়েছে এই ক্ষেত্রে আমি যদি এখন চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যাই তাহলে আমার ইয়ারলি স্যালারিটা কত হবে আপনার জব টাইটেলটা কি রাইট নাও আমি গ্রোসারি শপে কাজ করতেছি আমার ম্যানেজার হিসাবে ইয়েস সুপারভাইজার গ্রোসারি শপে আমার আমি যখন ওয়ার্ক পারমিটে যখন এন্টার করি তখন আমার ইয়ারলি স্যালারিটা ছিল 22,000 ইয়ারলি জি 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 তো এখন আমি চাচ্ছি যে আমি মানে ফার্মেসিতে আমি ভিসাটা সুইচ করার জন্য ট্রাই করতেছি কিসে যেতে চান কিসে ফার্মেসিতে ডিসপেন্সার পজিশনে ফার্মেসিতে হ্যাঁ এটা আপনার বেতন অবশ্যই বাড়বে আপনি যে কোনো চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে গেলে এক্সেপ্ট কেয়ারার ভিসা ছাড়া চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে গেলে আপনার বেতন বেড়ে যাবে মানে এটা কতটুকু বাড়বে আমি ওইটা জানতে চাই এটা ভেরি কমপ্লেক্স অ্যাটলিস্ট তো 34,000 তো আসবেই 34,000 তো আসবেই এটা আপনার জন্য ফুলও হতে পারে 41,700 হতে পারে এবং কিভাবে হবে যেটা আপনি বলেন কমপ্লেক্স এটা মানে কিভাবে হবে এটা 4-5টা ওরা চার্ট করেছে 4-5টা চার্ট করেছে ওইগুলো সামনে বসে যদি আমি 1 ঘন্টা যদি আপনার জন্য ব্যয় করি দেন আপনারা আমি একটা ফিগার দিতে পারবো যে এই ফিগার আপনার স্যালারি হবে চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে গেলে এইখান থেকে আমি আপনার বলে দিতে পারবো না নো আপনি যে কোনো সলিসিটারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেন যাদের এক্সপার্টাইজ আছে নলেজ আছে যারা রেগুলার স্টাডি করে
তাদের কাছে যান, তা নাহলে তারা এইসব কিন্তু স্টাডি কিন্তু কেউ করে না, বুঝতে পারছেন? আর সবাই কিন্তু ওয়ার্ক পারমিট ডিলও করে না, সবাই যায়ও না তাদের কাছে। তো আপনি যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যান, আপনি কোন কস্ট নেবেন, আপনার এসওসি কত, জব টাইটেল কত, কখন আপনি চেঞ্জ করবেন, এগুলো নিয়ে আপনি গেলে রিসার্চ করে আপনার একটা ফিগার দিয়ে দেওয়া সম্ভব। তাছাড়া এখানে বসে দেওয়া সম্ভব না। থ্যাংক ইউ। কল আছে। হ্যালো, কল। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম কামরুল ভাই। জি আমি বিএনপির একজন ফেক অ্যাসাইলাম শিকার ছিলাম। আমার বর্তমানে ফার্দার সাবমিশন পেন্ডিং আছে। তো আমার মডার্ন স্লেভারি কেসের কারণে আমি বর্তমানে 13 মাসের লিভ গ্রান্ট হয়েছে। তো এখন আমি আমার কি করা উচিত হবে? অ্যাসাইলামটা কন্টিনিউ করব নাকি উইথড্র করে ফেলবো? যেহেতু আপনি লিভ টু রিমেইন একটা বেসিসে পেয়ে গেছেন, অতএব কেন আপনি আবার অ্যাসাইলামে আপনি যাবেন? আমার মনে হয় যে অ্যাসাইলামটা আপনি উইথড্র করে ফেলেন। কারণ মডার্ন স্লেভারিতে যদি আপনার কেস মেরিট আছে, সেই মেরিট থাকার পরিপ্রেক্ষিতে আপনি স্যাটিসফাই করতে পারছেন যে মডার্ন স্লেভারির যে রুলস করার পরিপ্রেক্ষিতে আপনাকে তো অলরেডি লিভ টু রিমেইন দিয়ে দিয়েছে। অতএব আপনি অ্যাসাইলামে আমার মনে হয় না কন্টিনিউ করার কোনো মানে ওয়াইজ হবে। তো আমার মনে হয় যে আপনি অ্যাসাইলামটা উইথড্র করে নিয়ে আপনি যে মডার্ন স্লেভারির যে লিভ টু রিমেইন পেয়েছেন এটা কন্টিনিউ করে এরপরে যে এক্সটেনশনের ব্যাপার থাকে কিংবা আপনার পরবর্তীতে সেটেলমেন্টের ব্যাপার থাকবে, সেই ব্যাপারগুলোতে আপনি কনসিডারেশন করতে পারেন। ধন্যবাদ আপনার কলার জন্য। কলার বোধহয় হারাই গেছে। আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং ইউটিউবেও থাকবে। অতএব যারা কল করার পরে আপনারা যদি আমাদের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু ফেসবুকে এটা দেখে নিতে পারবেন আপনার প্রশ্নের উত্তরটা কী দেওয়া হয়েছে। তো কলা থাকলে কল নেব। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিক্রুটমেন্টের উপর দেখে যেটা আমি বলেছিলাম যে হোয়াইট পেপারে এটা বলা হয়েছিল এবং সেটা কিন্তু ইমপ্লিকেশন হতে যাচ্ছে, এবং সেই ইমপ্লিকেশনটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে হচ্ছে আপনার 8th of January 2026 থেকে। তো স্টুডেন্ট মেনটেন্যান্সের উপর বলেছিলাম যে চেঞ্জ আসছে। এরপরে হায়ার পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল HPI ভিসা যেটা আছে এটার উপরে কিন্তু আমি বলেছিলাম যে এটার এলিজিবিলিটি ইউনিভার্সিটি ফর HIP রুট উইল এক্সপ্যান্ড, এটা এক্সপ্যান্ড করা হচ্ছে এবং এটা আপনার তবে তার একটা ক্যাপ থাকবে, সেটা হচ্ছে 8,000 প্লেসেস অ্যানুয়ালি অ্যালোকেটেড হবে। আর ইমিগ্রেশনের স্কিল চার্জ যেটা আছে সেটা উপরে একটা পরিবর্তনের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে যে এটার যে রেইজিং কস্ট স্কিল চার্জ, এটা রেইজিং কস্ট ফর এমপ্লয়ার্স স্পন্সর ভিসা, এটা আসলে আপনার ইনক্রিজ হতে যাচ্ছে। আর সোশ্যাল কেয়ারের ব্যাপারে জানি যে সেটা কিন্তু অলরেডি 22 জুলাই থেকে কিন্তু ওভারসিজ থেকে আনা বন্ধ হয়ে গেছে, কিন্তু ইন কান্ট্রিতে কিন্তু সোশ্যাল কেয়ার যেটা কেয়ারার এবং সিনিয়র কেয়ারার ভিসা যেটা আছে সেটা থেকে কিন্তু এখনও সুইচ করা সম্ভব যদি ওই কেয়ারার ওই স্পন্সরের অধীনে যদি কেউ 3 মান্থ কাজ করে থাকে। আর একটি নিউ ফ্রেমওয়ার্ক ফর ফ্যামিলি ভিসা এটা এক্সপেক্টেড করা যাচ্ছে বাই দ্য এন্ড অফ 2025 থেকে নিউ ভিসা ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে। আর ফ্রম 14th of October 2025 থেকে বটসোয়ানার উপরে বটসোয়ানা যে একটি দেশ আছে সেটাকে ন্যাশনাল তাদেরকে ভিজিটর ভিসার জন্য তাদেরকে অ্যাপ্লাই করে তারপরে তাদেরকে ভিসা নিয়ে আসতে হবে এই মুহূর্তে, এবং এটা 14th of October এটা অলরেডি ইমপ্লিকেটেড হয়ে গেছে এই যে তাদেরকে ভিসা নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে তারা এদেশে এসে তারা অ্যাসাইলাম সিক করছে এবং এটা তাদের যে ভিসা আছে সেটা মিসইউজ করছে, সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য মূলত তাদেরকে ভিসা সিস্টেম করা হয়েছে। এর আগে ছিল যে তারা ভিসা ছাড়াই এদেশে চলে আসতে পারতো, দ্যাট মিনস তারা এয়ারপোর্টে এসে ভিসা পেত, পোর্ট এন্ট্রিতে ভিসা দেওয়া হতো। আর যে ফ্যামিলি এবং প্রাইভেট লাইফ, দর্শক আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে,
তো যেটা বলছিলাম, চেঞ্জ ফ্যামিলি এবং প্রাইভেট লাইফের উপরে, রুলসের উপরে একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে সুইটেবিলিটি রুলসের উপরে। আমরা জানি যে ক্যারেক্টার গুড ক্যারেক্টার হতে হবে, কোনো ক্রিমিনাল কনভিকশন থাকতে হবে না, অপারেস্টার থাকতে পারবে না, এইসব যে সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু উপরে একটা ফ্যামিলি এবং প্রাইভেট লাইফের রুলসের উপরে একটা চেঞ্জ আসছে। তো শুধু দর্শক আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। শুধু দর্শক, এই অনুষ্ঠানে আপনারা কল করতে পারেন এবং আপনারা অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, বেনিফিট, ফ্যামিলি, ডিভোর্স, ম্যাটার সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন এবং আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। একটি বিষয়ে সতর্ক থাকবেন, আপনারা আপনাদের টিভির ভলিউম মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তারা শুনতে পারবে এবং উত্তর দিতে পারবো। শুধু দর্শক, আমি প্রথমে কল নিয়েছি, বেশ কিছু কল এসেছিল এবং ফাঁকে ফাঁকে আমি যখনই সময় পেয়েছি আপনাদেরকে আপডেট দিয়েছি। সেটা হচ্ছে 14th of October একটা চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয়েছে এবং সেখানে কী কী পরিবর্তন এবং কবে থেকে সেই পরিবর্তনগুলো ইফেক্টিভ হবে সেটা অলরেডি আমি বলে দিয়েছি এবং আমি আবারও বলছি, এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং ইউটিউবে কিন্তু এটা থাকছে। অতএব যারা এ পর্যন্ত দেখার সুযোগ হয়নি, মিস করেছেন, তারা কিন্তু আবার এই অনুষ্ঠানটি পুরোপুরি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো শুধু দর্শক, আরেকটি ইম্পর্ট্যান্ট আপডেট দেব আমি, সেটা স্কিল ওয়ার্কারে যারা আছেন কিংবা স্কিল ওয়ার্কারে যারা থাকতে চান কিংবা আসতে চান, তাদের জন্য একটি শুভ সংবাদ আছে। আমরা জানি যে 12th of May 2025-এ যে হোয়াইট পেপার পাবলিশড হয়, সেখানে কিন্তু স্কিল ওয়ার্কারদের উপরে, স্কিল ওয়ার্কার রুলসের উপরে বিভিন্ন রকমের পরিবর্তনের কথা বলা হয় এবং সেটার ধারাবাহিকতায় প্রথম যে পরিবর্তনটা আমরা ইমপ্লিকেটেড হয়েছে সেটা হচ্ছে 22nd of July 2025-এ। সেখানে তো অনেকগুলো পরিবর্তন হয়েছে, তার ভিতরে একটি বড় পরিবর্তন হচ্ছে যে স্কিল ওয়ার্কারের যে লেভেল সেটা 6 করা হয়েছে, যেটা আগে 3, 4, 5 পর্যন্ত ছিল। অতএব এটার লেভেল আগে অনেক কম ছিল, হঠাৎ করেই 22nd of July থেকে এটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কল আপনার প্রশ্নটা করুন প্লিজ। জি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, প্রশ্নটা করুন প্লিজ। জি, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চন আছে কাউন্সিল রিলেটেড। বলে ফেলুন। আমার একটা বাসা ছিল খালি, আমি ফার্ম করে দিয়েছি, অনেকদিন এমটি ছিল। লাস্ট 3 মান্থ থেকে আমি ওখানে ইসলামে থাকতো, খালি ভিডিও দিতে হবে, কোনো বাড়া আমি দিতাম না, এবার দিত না। তখন আমি গতকাল কাউন্সিল থেকে একটা ইমেল হয়েছি যে তারা সাসপেক্ট করে আনলাইসেন্সড টেনেন্ট আছে করো। তো আমার তো কেউ থাকে না, তখন আমি কিটা করতাম? আপনি বলছেন যে আপনার একটা ঘর আছে, এটা কি ঘর? এটা কি কাউন্সিলের ঘর? না না, আমার ফ্রিহোল্ড ঘর। এটা কি আপনার লিজহোল্ড প্রপার্টি? আপনি লিজহোল্ড হোল্ডার? আমি ফ্রিহোল্ডের মালিক। আপনি ফ্রিহোল্ড প্রপার্টি একটি আছে, সেটা এই মুহূর্তে এমটি আছে এবং তারা সাসপেক্ট করছে সেটা আপনি রেন্ট দিয়েছেন। জি। তো এখানে আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে, আমার তো একজন আমার বাংলাদেশের একজন গরিব মানুষ ছিল, গত 3-4 মাস ভাড়া ওরা দিচ্ছে না, খালি বিল ভাড়া দিতে থাকতো। লাস্ট উইকে গেছে, এখন আমাদের কাউন্সিলে যেটি দিচ্ছে যে সাসপেক্ট করে যে টেনেন্ট আছে। তো এখন কি তারা কি চায়? তারা কি কাউন্সিল ট্যাক্স চায় নাকি? তারা চায় যে কতজন মানুষ টাকা জানতো স্যার, এইটাই জানতে চাচ্ছে। চিঠি দিয়েছে, ইমেল করেছে? হ্যাঁ, ইমেল করেছে, তারা জানতে চায় যে কতজন মানুষগুলো তা হয়। ওকে, তাহলে আপনি সেইভাবে আনসার দিয়ে দেন ওইটার। আপনার ঘরে যদি কোনো মানুষ না থাকে তাহলে আপনি বলে দেন যে কোনো মানুষ থাকে না, আর যদি কোনো মানুষ ছিল কিংবা থাকে এবং সেই ক্ষেত্রে যদি তারা চ্যারিটি বেসিসে ছিল কিংবা কোনো রেন্ট ছাড়া ছিল,
সেটাও আপনি বলতে পারেন, কিন্তু এটা কিন্তু প্রমাণ করা ডিফিকাল্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে ওখানে ছিল আপনার চ্যারিটি বেসিসে কিংবা যে ভাড়া দেয়নি, আপনি তাকে ফ্রেন্ড বন্ধু হিসাবে তাকে ফেভার দিয়েছেন, তার কাছ থেকে আপনার চিঠি নিতে হবে। চিঠি নিয়ে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি ওখানে বিপদে পড়ে আমাকে আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু আমি টেনেন্ট ছিলাম না কিংবা আমি কোনো রেন্ট দেই নাই। এইভাবে আপনার তার কাছ থেকে চিঠি নিতে হবে, তার কপি পাসপোর্ট নিতে হবে এবং তার মোবাইল নাম্বার নিতে হবে। নিয়ে যদি আপনি সেটা দেন সেটাও অ্যাকসেপ্ট হতে পারে। আর যদি মনে করেন যে এটা এমটি ছিল, সেটাও আপনি কনফার্ম করে আপনি তাদেরকে জানান যে এটা এমটি ছিল। এইভাবে আপনি ওই ইমেলের উত্তর দিতে হবে। উত্তর যদি না দেন তাহলে কিন্তু তারা ধরে নেবে যে তারা যেটা সাসপেক্ট করছে সেটা রাইট। আমি উত্তর দিব, বাট আমি তো ছিল, ও তো চলে গেছে, তখন আর থাকতেছে না, গত সপ্তাহে থেকে চলে গেছে। তো আমি তো বললামই আপনার প্রশ্নের উত্তরে কি করতে হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি স্কিল ওয়ার্কারদের একটি শুভ সংবাদের কথা বলতে যে আমি একটু পিছনের দিকে গিয়েছিলাম যে 12 May 2025-এ হোয়াইট পেপারে এই স্কিল ওয়ার্কারদের উপরে বিভিন্ন পরিবর্তনের কথা বলা হয়েছিল এবং সেটার ধারাবাহিকতায় 22 July 2025 থেকে স্কিল ওয়ার্কারের বেশ কিছু পরিবর্তন কিন্তু অলরেডি ইমপ্লিকেশন হয়ে গেছে। এবং তার ভিতরে একটি হচ্ছে যে লেভেল যেটা আগে ছিল সিন্স 2020 থেকে এই স্কিল ওয়ার্কার লেভেল ছিল 3, 4, 5, তো সেটা এখন বেড়ে হয়ে গেছে লেভেল 6। তবে এখনও কিন্তু শর্টেজ লিস্ট একটা আছে আর ইমিগ্রেশন লিস্ট একটা আছে, এই দুটা লিস্ট কিন্তু আছে যেগুলোর কিন্তু এখনও লেভেল কিন্তু লোয়ার আছে। তো এখন এবং সেটা কিন্তু সার্টেন পিরিয়ডের জন্য দেওয়া হয়েছিল। এখন নতুন করে 9 October 2025-এ আমরা লন্ডন রয়টারের একটা নিউজে আমরা দেখতে পেয়েছি যে এই হোম অফিস তারা পাবলিশ করেছে একটি লিস্ট যেটাতে 82 মিড স্কিল জবের কথা বলা হয়েছে। এই মিড স্কিল জব তারা কোয়ালিফাই করতে পারে ফর টেম্পোরারি ওয়ার্ক ভিসার জন্য এবং এটার জন্য তারা আন্ডার এ নিউ ইমিগ্রেশন স্কিম তারা মূলত খুলবে এবং এইটার কারণ হচ্ছে যে লেবার শর্টেজ যেটা আছে সেটাকে তারা অ্যাড্রেস করতে চায়, সেটার সমাধান করতে চায়। সেই সমাধান করার জন্যেই তারা এই 82 মিড স্কিল জব এটা তারা পাবলিশ করেছে এবং এটা কোয়ালিফাই করবে, যারা এটাতে কোয়ালিফাই করবে তাদের জন্য টেম্পোরারি ওয়ার্ক যে ভিসা দেয়া হবে এবং এটা আন্ডার নিউ ইমিগ্রেশন স্কিমের আন্ডারে। এবং যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে লেবার শর্টেজেরকে তারা সমাধান করার জন্য। তো প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার উনি আমরা জানি যে উনি বেশ টাফার লাইনে যাচ্ছেন অন ইমিগ্রেশন এবং পাবলিক কনসার্ন উনি রেজ করেছেন আবার ইলিগাল বোটে করে যারা ক্রসিং করে এই যারা ইউকেতে আসছে এবং আমরা জানি যে রিফর্ম ইউকে তারা এই ব্যাপারে বিভিন্ন রকম কথা বলছে এবং পোল যেটা আছে যে ভোটের ব্যাপারে যে পোল ওপিনিয়ন আছে সেখানে কিন্তু লেবার পার্টির জন্য সমস্যা হয়ে যাচ্ছে, যে কারণে এই প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার উনিও কিন্তু এই ইমিগ্রেশনের উপরে বেশ কড়াকড়ি আনার জন্য কিন্তু ঘোষণা দিয়েছেন। তো অ্যাট দ্য সেম টাইম এই যে ব্রিটেনের যে গ্রাপলিং যে আপনার তারা গ্রাপলিং করছে উইথ এ স্ট্রাগলিং ইকোনমি, এটা কিন্তু স্ট্রাগলিং ইকোনমি যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানকার যে ওয়ার্কার্স যে বিভিন্ন সেক্টর আছে সেটা কিন্তু শর্টফলও কিন্তু আছে। তো যে কারণে এই 82 জব এটা রিকমেন্ডেশন করা হয়েছে একটি রিপোর্টে, সেই রিপোর্টটা পাবলিশড হয়েছে এবং সেই রিপোর্টটা করেছে কিন্তু মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এবং এটা ফর্ম পার্ট অফ ব্রিটেনস টেম্পোরারি শর্টেজ লিস্ট। এটা এক ধরনের টেম্পোরারি শর্টেজ লিস্ট আকারে তারা কিন্তু এই রিপোর্টটা তারা পাবলিশ করেছে এবং তারা রিকমেন্ডেশন করেছে এবং তারা একটি নিউ ইমিগ্রেশন রুট তারা অফার করতে চাচ্ছে
এটা কিন্তু টাইম লিমিটেড এক্সেস হবে এটা ফর দ্য ফরেন ওয়ার্কারদের জন্য, এবং যে রোলসগুলো থাকবে সেটার যে কোয়ালিফিকেশন সেটার লেভেল হবে বিলো ডিগ্রি লেভেল। কারণ আমি বলেছি 22 জুলাই থেকে কিন্তু লেভেল 6 হয়ে গেছে, কিন্তু এই প্রথম তারা 82 কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপা কেমন আছেন? খবর কি আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠান্ডা কি দিয়ে দিয়েছে? ঠান্ডা শুরু হয়ে গেছে? জি ঠান্ডা শুরু হয়ে গেছে। ওকে ওকে, সাবধানে থাকবেন, এখন কিন্তু ফ্লু হচ্ছে ভীষণভাবে, ঠিক আছে? বাচ্চাদেরও খেয়াল রাখবেন, কেয়ার করবেন বাচ্চাদেরকেও। বলেন আপনার প্রশ্নটা বলেন। আমার চিলড্রেন নাই, আমি মানে আমি এই 2024 সালে ইউকেতে আসছিলাম 1 জানুয়ারি। এখন আমার কোম্পানির লাইসেন্স চলে গেছে। এখন যদি আমি 8 জানুয়ারি পরে আমি ভিসা মানে সুইচ করি বা স্পন্সর হয়, আমার কি B2 লাগবে দেওয়া? B1 আমার দেওয়া আছে। ওকে, প্রথম কথা হচ্ছে যে আপনি কোন ভিসায় ছিলেন? আমি স্কিল ওয়ার্কার ভিসায় আসছি, কেয়ার ভিসা। আমি কেয়ার ভিসায় থাকবো, এই ভিসায় আমি স্পন্সর নিব জানুয়ারি পরে। ওকে, প্রথম কথা হচ্ছে যে যখনই আপনি 60 ডেজের লেটার পাবেন এবং আপনার যদি স্পন্সর এমপ্লয়ারের যদি লাইসেন্স চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে আপনার রিজিওনাল পার্টনারশিপে একটা ইমেল আছে, সেখানে কিন্তু আপনাকে প্রথমে ইমেল করতে হবে। ইমেল করে তাদেরকে জানাতে হবে যে আমি এখানে আসার পরে আমার যে এমপ্লয়ারের লাইসেন্স সেটা বাতিল হয়ে গেছে, এবং সেখানে আপনার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। আমি এটা করে ফেলছি অলরেডি। আমি শুধু জানতে চাচ্ছি যে এটা মানে একটা যে নতুন রুলস আসছে 8 জানুয়ারি পরে যার স্পন্সর নিলে B2 লেভেল লাগবে, মানে IELTS B2 লাগবে। আমার IELTS B1 আছে। এখন কি যদি আমি করি স্পন্সর, এইটা কিন্তু যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, যারা অলরেডি লাগবে না। অতএব আপনার জন্য লাগবে না, কারণ আপনি তো অলরেডি চলে এসেছেন B1 দিয়ে। এখন আপনি শুধু চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যাবেন আর একটি কস্ট নেবেন। ওই যে আপনার রোল আছে কেয়ারার ভিসায়, সিনিয়র কিংবা কেয়ারার ভিসাতে আপনি কস্ট নিলে আপনি চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে এই 6 ডেজের ভিতরে আপনি কিন্তু চেঞ্জ করে আপনি আবার নতুন এমপ্লয়ারের সঙ্গে যেতে পারবেন এবং কাজ করতে পারবেন, এবং আপনার ভিসা আপনি 3 বছরের কস্ট নিতে পারেন, আপনি 5 বছরের কস্ট নিতে পারেন, এবং আপনি রেগুলার কাজ করে ট্যাক্স যদি দেন, পরে আপনি টোটাল আসার পর থেকে 5 ইয়ার্স হওয়ার পরে কিন্তু আপনি অলরেডি যে ভিসা আপনি অলরেডি এই জানুয়ারি 2024 এসেছেন, অতএব আগের যে ভিসাগুলো, আগের যে স্টে এখানে অন স্কিল ওয়ার্কার কেয়ার ভিসায়, সেটা কাউন্ট হবে টুয়ার্ডস 5 ইয়ার্সে। অতএব 24/5, তার মানে আপনি 1.5 বছরের উপরে এসেছেন। অতএব আপনার আর 3.5 বছর হলে পরে আপনি সেটেলমেন্ট পাবেন, তারপরে আপনি কি বলে সিটিজেনশিপ তারপরে পেয়ে যাবেন, তখন আপনি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হয়ে যাবেন। আর এখন যদি আমাকে 60 ডে লেটার দিয়ে দেয়, তার ভিতরে আমি যে কোন এমপ্লয়ার মানে হতে পারবো, কোনো প্রবলেম হবে না? আপনার যে কেয়ারার ভিসায় গেলে আপনার যে বেতন আছে 25,000 এটাই থাকবে। আর যদি আপনি অন্য কোনো ক্যাটাগরিতে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন হাই হয়ে যাবে এবং সেক্ষেত্রে ট্যাক্সও হাই হয়ে যাবে। আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে, আপনি যে কোনো কেয়ারারের জবে যান, দেখবেন যে বিভিন্ন আপনার যে আছে কি বলে কেয়ারার হোম কিংবা কেয়ার যেসব এমপ্লয়ার আছে তাদেরকে সিভি পাঠান, তাদের সঙ্গে যোগাযোগ করেন, কিংবা আপনার কস্ট নেন, নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলে এটা কত 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়। কস্ট নেওয়ার পরে আপনার নতুন করে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করার প্রয়োজন নাই। আপনি যেটা অলরেডি করে এসেছেন সেটাই আপনার জন্য হেল্প করবে, এবং আপনার জন্য এই নতুন যে নিয়ম আইন এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না, যেটা চেঞ্জ হতে যাচ্ছে, এখনো কিন্তু চেঞ্জ হয়নি। আপা কলার আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কলের জন্য। তো আমি বলছিলাম যে 82
যে জব রিকমেন্ডেশন করা হয়েছে এই মাইগ্রেশন অ্যাডভাইজারি রিপোর্টে, এবং যেটা মূলত বিলো ডিগ্রি লেভেল, কারণ আমি বলেছি 22 জুলাই থেকে কিন্তু এটা লেভেল 6 অ্যান্ড আপ হয়ে গেছে এবং বেতন হাই হয়ে গেছে, এবং সেই ধরনের জব পাওয়া কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি কিংবা বাংলাদেশ থেকে যারা আসছে কিংবা বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদের জন্য এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। কিন্তু এই 82 যে মিড স্কিল যে জবের কথা বলেছে, এটা কিন্তু একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি। কারণ আমি সবসময় বলে থাকি যে মেঘ দেখে তোরা করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো স্কিল ওয়ার্কারের উপরে একটা সিরিয়াস মেঘের ছায়া কিন্তু ঢেকে দিয়েছে। কিন্তু এই 82 যে মিড স্কিল জব এর রিকমেন্ডেশনের কথা বলা হয়েছে বাই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, এখানে আমি কিছুটা সূর্য আমি দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে আমি আলোচনা করতে থাকবো, যদি কল থাকে আমি কলে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আপা বলুন, আপনার কি প্রশ্ন? জি, আমার একটি প্রশ্ন ছিল। আমি কেয়ার ভিসাতে এসেছিলাম ইউকেতে। আমার 2.5 বছর হয়ে গেছে। আমার মেইন কোম্পানিতে আমি কাজ পাই নাই, আর এডিশনাল যে 20 আওয়ার্স থাকে ওইটা আমি অন্য কোম্পানিতে কাজ করতেছি 1 বছর ধরে। তো আমার প্রশ্ন হচ্ছে, 5 বছর পরে কি আমি আইএলআর অ্যাপ্লাই করতে পারবো? যেহেতু আমি আমার মেইন কোম্পানিতে কাজ করতেছি না, পার্ট টাইম কাজে কি আইএলআর অ্যাপ্লিকেবল হবে আমার জন্য? আনসার হচ্ছে নো আপা। কারণ আনসার হচ্ছে নো, কারণ আমি রুলসটা কি বলে, ইমিগ্রেশন ল কি বলে আপনাকে আমি এক্সপ্লেন করি। আপনি লাইনে আছেন আপা? জি জি জি। তাহলে মনোযোগ দিয়ে শোনেন, এবং যারা শুনছেন দেখছেন তারাও মনোযোগ দিয়ে শোনেন, কিংবা বন্ধু বান্ধবদেরকে আপনি পরে শুনতে বলবেন। রুলসটা হচ্ছে যে আপনি এখানে স্কিল ওয়ার্কারে আসছেন, তার ভিতরে একটা স্পেশাল ক্যাটাগরি, সেটা হচ্ছে যে অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার, তার ভিতরে কেয়ারার ভিসা এবং সিনিয়র কেয়ারার ভিসা। ঠিক আছে, 6135 6136। তো আপনাকে প্রথমে আপনার যে কস্ট ইস্যু হয়েছিল সেখানে কিছু আওয়ার্সের কথা বলা হয়েছিল, যে কত আওয়ার্স আপনি কাজ করবেন, আপনার এমপ্লয়ের সঙ্গে কত আপনাকে বেতন দেওয়া হবে, আপনি কতদিন আপনি ছুটি কাটাতে পারবেন, কতদিন আপনি সিক পে পাবেন, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু কস্টের ভিতরে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যে কারণে ওই জবটা আপনাকে কিন্তু করতে হবে। ওই যে 37.5 কিংবা 40 আওয়ার্সের যে আপনার কন্ট্রাক্ট ছিল, সেই জবটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। ওইটা কমপ্লিট করবেন, রেগুলারলি করবেন, করার পরে আপনি অ্যাডিশনাল 20 আওয়ার্স আপনি জব করতে পারবেন। ওইটা যদি আপনি না করেন, আপনি ব্রিচে পড়ে গেলেন, এবং ওইটা না করে যদি আপনি অ্যাডিশনাল জব করেন, এটাও আর একটা ব্রিচে পড়ে গেলেন। তো আপনি 2টা ব্রিচে পড়ে গেছেন। তো যে কারণে কোনোভাবে যদি কোনো এনফোর্সমেন্ট ইউনিট যদি আপনাকে ফাইন্ড আউট করে যে আপনার মেন যে জবটা আছে সেই জবে আপনি নেই, কিংবা সেই জবে আপনাকে দেয়া হচ্ছে না, কিংবা আপনি কাজ করতে পারছেন না, সেটা আপনার ফল্ট না হলেও সেটাও কিন্তু এটা একটা ব্রিচ হয়ে যাবে। তো যে কারণে শুধু অ্যাডিশনাল জব যদি কেউ করে এবং 5 ইয়ার্স কন্টিনিউ করলো, এইটার বেসিসে কিন্তু আপনি যখন আইএলআর করবেন তখন কিন্তু তারা এটা ব্রিচ হিসাবে ধরবে এবং আপনাকে আইএলআর কিন্তু দিতে চাইবে না। তখন বলবে যে আপনাকে বলা হয়েছিল যে আপনার যে মেন জব সেটা কন্টিনিউ করবেন, করে তারপরে অ্যাডিশনাল জব করবেন। অর্থাৎ মেন জবই আপনার নাই, তারপরে আপনি অ্যাডিশনাল জব করছেন। তো এইভাবে আপনাকে বাঁচতে হবে, আপনি করছেন, সে ব্যাপারে আমি কিছু বলবো না, কিন্তু এটা কিন্তু ব্রিচের ভিতরে পড়ে, আইন ভঙ্গের ভিতরে পড়ে। আপনার যে ভিসা দেওয়া হয়েছে সেই কন্ডিশনের কিন্তু ভঙ্গ করা, ব্রিচ করা হয়ে যাচ্ছে। অতএব কোনোভাবে যদি হোম অফিস ফাইন্ড আউট করে, এনফোর্সমেন্ট ফাইন্ড আউট করে, তাহলে কিন্তু আপনার জন্য বিপদ হতে পারে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনাদের মাধ্যমে চাইলাম স্যার। যে আপনি স্টুডিওতে কথা বলছেন ব্যারিস্টার এম কে হাসানের সঙ্গে, এবং আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে পরিচালনা করছেন আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমান।
এনটিভির আইন অধিকারে আপনি কথা বলছেন, বলুন আপনার প্রশ্নটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে একটা বিষয় জানতাম আসলে ওয়াইফাই ছিল যে তার অ্যাপ্লিকেশন করতে সময় হাজবেন্ডর ব্রিটিশ সিটিজেনশিপ নাই আর কি লক্ষ হয়ে গেছিল আগে, তখন সিটিজেনশিপের ডেট লাগে, ডেটটাও কোনো বিষয়ে আর্কাইভ একটা করে আসতে দেয় না। এখন এটারে কি লাগতে করা যায়, আর যে ব্রিটিশ পাসপোর্ট আছে পুরান পাসপোর্ট আছে, আর একটা নাম চেঞ্জ হয়ে গেছে ব্রিটিশ সিটিজেনশিপ করার বাদে আর একটা ডিট করা হয়েছে, ডিটটাও নষ্ট হয়ে গেছে। কারণ ডিটটা পাই কিলাম তো যেহেতু ব্রিটিশ পাসপোর্ট করছে হয়তো পাসপোর্ট বিষয় হইতে পারতাম নয়, আমি এটা আপনি কইবা এলা ডিটটা পাওয়া যাইব, কারণ আমি পাসপোর্ট যখন করছিলাম তো ওইসব ডিট দিতাম আমি পাসপোর্ট ওইসব। আর সিটিজেনশিপ যেটা এটা তো নাম্বার দিকে দিত ও ডিটটাও লাগে, যদি অ্যাপ্লিকেশন ওয়াইফল লাগে আর কি। এটা কিলা না করলে কিলো হইব মানে হইলেও কিলো হইব, আমার না হইলে কিলো হইব, কতটুকু এফেক্ট হইব অবস্থা বোঝাই। তাহলে আপনি একটু লাইন থাকেন, আমি ব্যাপারটা বুঝে নিই। আপনি বলতে চাচ্ছেন যে আপনার ওয়াইফ এখানে আসার পরে সেটেল হয়েছে, তাই তো? জি জি, 2.5 বছর হয়ে গেছে, আর একটা এক্সটেনশন করা লাগে। আর একটা এক্সটেনশন উনি করবেন করার সময় হয়ে গেছে আর কি, আর একটা 2.5 বছর বাদে। এখন যদি উনি 5 ইয়ার্স রুটে সেটেলমেন্টে উনি যদি করতে চান, তাহলে যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস আছে সেটা স্যাটিসফাই করতে হবে। এবং জি, আমি কথাটা আরবার বুঝিয়ে বলি আপনাদের যে উনি আসছে 2.5 বছর হয়ে গেছে, 2.5 বছর বাদে আবার এক্সটেনশন করতে হবে। জি, তাহলে এখন যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপনাকে আমার কাছে জানতে চাচ্ছেন? জি, যে আমি সিটিজেনশিপ ডেট নাই, সিটিজেনশিপটা লস করে দিয়েছি, ডিটটাও লস করে দিয়েছি, এগুলো তারা কিনা একটা মানে আর্জেন্ট জারি করে আলাদাই তো নাই। শোনেন, উনি 2.5 বছর কমপ্লিট হওয়ার আগে 28 ডেজের ভিতরে ওনাকে আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাজ এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস, আপনার যে ইনকাম, সেটা 6 মাসের ইনকাম দেখাতে হবে, আপনার পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, লেটার ফ্রম এমপ্লয়ার লাগবে। বুঝতে পারছেন? জি, এটা দেখাইছি খালি শুধুমাত্র এই যে সিটিজেনশিপের ডেটটা জানলাম না, আর পাসপোর্ট লোকের। ও আপনার ওই অ্যাপ্লিকেশনে জি জি, এটা আপনি আন্দাজ মতো একটা দিয়ে দিতে পারেন যে কবে আপনি পেয়েছেন। আপনার সেই ন্যাচারালাইজেশন সেই সার্টিফিকেটটা নাই আপনার? জি না, সার্টিফিকেটটা ধরে না 1989 বা 90 আমার ব্রিটিশ সিটিজেনশিপ হয়েছে। এই সার্টিফিকেটটা কিন্তু আবার তোলা যায় একটা ফিস দিয়ে, কিন্তু এটা 1-2 সপ্তাহের ভিতর দিয়ে দেয়, তা জানেন? জি, চেষ্টা করছি, পারছি না, এখন পারছি না। ওকে, তাহলে যেটা করতে পারেন আপনি আপনার মেমোরি থেকে একটা ডেট দিতে হবে, কারণ ওই ডেট না দিলে পরে আপনি নেক্সট পেজে যেতে পারবেন না। আচ্ছা, তো যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তখন যে ইনফরমেশনগুলো সেগুলো আপনাকে দিতেই হবে। যদি না দেন, এই পেজের যে ইনফরমেশনগুলো আছে, যেরকম ইনফরমেশন আছে যে অ্যাপ্লিকেন্টের হাজব্যান্ড কবে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট পেয়েছেন, ব্রিটিশ হয়েছেন, এই ডেটটা আপনাকে দিতেই হবে। তো আপনি যদি এটা আপনার মনে না থাকে, আন্দাজ মতো একটা দিয়ে দেন এবং আপনি কভার লেটার উল্লেখ করে দেন যেটা আমার তো মেমোরিতে নাই, আমার সার্টিফিকেটও হারিয়ে গেছে এবং আমি এটা অবটেন করার চেষ্টা করছি, পাই নাই, এই ডেটটা আমি দিয়ে দিচ্ছি। দর্শক যারা কল করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক কল পাচ্ছি এবং আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। তো এই অনুষ্ঠানটি কিন্তু ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং পরবর্তীতে আপনারা দেখতে পারবেন, কারণ হচ্ছে যে এই অনুষ্ঠানটি কিন্তু যারা দেখতে পাননি তারা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। যদি কল থাকে কলারের কাছে চলে যাব, তা নাহলে আমি যে স্কিল ওয়ার্কারের একটা শুভ সংবাদের উপরে যে আপডেটটা দিচ্ছিলাম সেটা আমি কন্টিনিউ করব। তো আমি যেটা বলেছিলাম যে লন্ডন রয়টার্স তারা একটি নিউজ দিয়েছে যে 82 মিড স্কিল জব মূলত ক্রিয়েট হতে যাচ্ছে এবং এটা টেম্পোরারি ওয়ার্কার হিসাবে যাবে। এবং এটা এখন আমি বলবো যে এই কোন সেক্টরে মূলত 82 জব ক্রিয়েট হবে এবং এটা কতদিনের ভিসা দেয়া হবে
এবং তাদের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের যে রিকোয়ারমেন্ট সেটা কত হবে এবং তারা এই ভিসা আসলে সেটেলমেন্ট পাবে কি না, এই প্রশ্নগুলো কিন্তু আমি এখনও টাচ করি নাই। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো প্রথম হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ানস, ওয়েল্ডার্স, ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানের ভিতরে যেসব পোস্টগুলো আছে সেগুলো আসবে, জব রোলগুলো। ওয়েল্ডার্স, আপনারা জানেন যে ওয়েল্ডার্স যে গ্রিল ট্রিল থাকে সেগুলো যে ওয়েল্ডিং করে সেগুলো। ফটোগ্রাফার্স এর ভিতরে আছে। তারপরে ট্রান্সলেটর্স, যারা যারা এই আপনার করে কি বলে এই যাদেরকে দোভাষী বলা হয় তারা, এবং লজিস্টিক্স ম্যানেজার যে রোলগুলো আছে এইগুলো ক্রুশিয়াল টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি, এবং এটার যে ফার্স্ট ইন 8 years অ্যান্ড লং টার্ম ইন ফ্র্যাকচার্স প্রজেক্টসের কারণে এই রোলগুলোতে এই যে মেন যে আমি যেগুলো বললাম এইটার আন্ডারে 82 মিড স্কিল পোস্ট, টেম্পোরারি পোস্টের কথা বলা হয়েছে। এখন যারা এলিজিবল হবে তাদেরকে 3 years to 5 years ভিসা দেওয়া হবে। তারা 3 বছর থেকে 5 বছর পর্যন্ত ভিসা পাবে এবং এখানে আসতে পারবে এবং কাজ করতে পারবে। এবং তাদেরকে একটি ব্যাপারে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে তারা অ্যালাউ হবে না টু সেটেল পার্মানেন্টলি। তারা পার্মানেন্টলি এ দেশে সেটেল হতে পারে না এই আনলেস গভর্নমেন্ট যদি তার যে পলিসি আছে এই পলিসিটা যদি চেঞ্জ না করে। তার মানে প্রথমে আসছে যারা তারা 3 to 5 years ভিসা পাবে, তারা এখানে এসে সেটেল হতে পারবে না যদি এটা চেঞ্জ না হয় পলিসিটা। আর যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট আছে এটা মিনিমাম হবে, আমরা জানি যে এটা B1 আছে এই মুহূর্তে এবং এটা আবার বেড়ে B2-তে চলে যাচ্ছে, ইনক্রিজ হয়ে B2-তে চলে যাচ্ছে, কিন্তু এটারও কম হবে। এবং এমপ্লয়ার যারা আছে তাদেরকে একটি কন্ডিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে তাদেরকে একটি প্ল্যান সাবমিট করতে হবে। সেটাতে তাদেরকে দেখাতে হবে যে তারা ইচ্ছা প্রকাশ করেছে যে ট্রেনিং দেবে এবং রিক্রুট করবে ডোমেস্টিক ওয়ার্কারদেরকে। তার মানে ডোমেস্টিক ওয়ার্কারদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারে তাদের ইন্টেনশন থাকতে হবে এবং ডোমেস্টিক ওয়ার্কারদেরকে তারা রিক্রুট করবে এই ধরনের ইন্টেনশন থাকতে হবে এবং এটির উপরে তাদেরকে একটা প্ল্যান দিতে হবে। এই যখন তারা এই যে 82 মিড স্কিল যে আপনার টেম্পোরারি ওয়ার্কারদের যদি হায়ার করবে তখন এটা কিন্তু তাদেরকে দিতে হবে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা আমি যেটা বলেছি এটা মিনিমাম হবে, কারণ B1 আছে, এটা কিন্তু বেড়ে B2-তে চলে যাচ্ছে, অতএব এটা মিনিমাম হবে, হয়তো বা A1 হতে পারে, আমি ধারণা করছি, ধারণা থেকে আমি বলছি। এখন প্রশ্ন আসবে যে এটা কবে থেকে ইমপ্লিকেশন হবে, কারণ এটা 14 অক্টোবরে কিন্তু এটা বলা হয়েছে, পাবলিশড হয়েছে, কবে থেকে এটা ইমপ্লিকেশন হবে কিংবা কার্যকরী হবে সেটাই বলা হচ্ছে যে সেকেন্ড ফেজ রিভিউ হবে, এটা ডিউ হচ্ছে জুলাই 2026-এ এবং সেই ক্ষেত্রে যে মূলত ডিটারমিনেশন হবে যে কোন কোন অকুপেশনগুলো মিট করবে দ্য ক্রাইটেরিয়া ফর ইনক্লুশন অফ দ্য ফাইনাল লিস্ট। তখন যে আরেকটা রিভিউ হবে সেটা জুলাই 2026-এ এই লিস্টের উপরে যেটা ম্যাক রিকমেন্ডেশন দিয়েছে এবং তখন মূলত ফাইনাল লিস্টটা হবে এবং ক্রাইটেরিয়া তখন ইনক্লুশন হবে এবং ফাইনাল লিস্ট তখন দেয়া হবে। তবে এই ধরনের যে স্কিম কিন্তু কানাডা, অস্ট্রেলিয়াতে আছে এবং এই ধরনের ভিসা প্রোগ্রাম আছে এবং এটা কারণ হচ্ছে যে ফিল গ্যাপস ইন হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং এবং স্কিল ট্রেডের জন্য। আর ডিউরিং 2-day ভিজিট টু ইন্ডিয়া আমাদের যে সেখানে তারা মূলত গিয়েছিল এবং এ ব্যাপারে কথা বলেছে। তো ইস্যু হ্যাড প্রিভিয়াসলি সেটেল বায়োলেটারাল ট্রেড টক্স, ইন্ডিয়ার সঙ্গে বায়োলেটারাল ট্রেডস হয়। তবে মেন যে কথাটা আমি বললাম সে 82
মিড স্কেল 82 মিড স্কিল আপনার ক্রিয়েট হতে যাচ্ছে টেম্পোরারি জব আন্ডার নতুন স্কিমের আন্ডারে, এবং এটার কারণ হচ্ছে যে লেবার শর্টেজের কারণে, এবং এটা রিভিউ হবে জুলাই 2026-এ, এবং এগুলো ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডিং, ফটোগ্রাফস, ট্রান্সলেটর, লজিস্টিক ম্যানেজার রোলসের উপরে মূলত এগুলো হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা মিনিমাম রিকোয়ারমেন্টস মিনিমাম হবে, 3 থেকে 5 ইয়ার্স তাদেরকে ভিসা দেওয়া হবে, কিন্তু তারা সেটেলমেন্ট নিতে পারবে না। এই হচ্ছে একটা গুড নিউজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বেনিফিটের ব্যাপারে আমি হিউজ রিসার্চ করি এবং বেনিফিট উপরে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। তবে অনেকে বলেন যে আপনি বেনিফিটের কথা অনেক আপডেট ওনাদের ভয় লাগে কিংবা ভয় আসে। আমি কিন্তু মূলত রিসার্চ করে নিউজে যেগুলো আসে কিংবা ডিডব্লিউপির যেসব আপডেটগুলো আছে সেগুলো আপনি কিন্তু শেয়ার করি। আমি কাউকে ভয় দেওয়ার জন্য কিন্তু এগুলো বলি না। তবে এগুলো শেয়ার করার কারণ হচ্ছে যে আপনারা যাতে করে কোনো বিপদে না পড়েন এবং আপনারা কোনো ভুল না করেন। কারণ কোনো ভুল যদি আপনি করেন, ভুল করে যদি আপনি কোনো বেনিফিট নেন, সেটা কিন্তু তারা ফ্রডের ভিতর পড়বে, চিটিংয়ের ভিতর পড়বে এবং আপনারা কিন্তু সিরিয়াস বিপদে পড়বেন। সেই কারণেই কিন্তু আমি এগুলো শেয়ার করি। তো এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে ডিডব্লিউপি, ডিপার্টমেন্ট ফর পেনশন অ্যান্ড ওয়ার্ক, তারা শুরু করতে যাচ্ছে একটি নিউ এলিজিবিলিটি ভেরিফিকেশন, এবং সেটা হচ্ছে যে তারা ব্যাংক অ্যাকাউন্ট মনিটরিং করবে, এবং সেটা করার কারণ হচ্ছে যে তারা যে বেনিফিট ফ্রড আছে সেটাকে তারা স্টপ করতে চায়। অতএব ডিডব্লিউপি তারা নতুন করে নিউ এলিজিবিলিটি ভেরিফিকেশন ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, এবং সেটার কারণ হচ্ছে যে তারা ব্যাংক স্টেটমেন্ট যেসব অ্যাপ্লিকেন্টরা যেসব ইন্ডিভিজুয়াল বেনিফিট নিচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে মনিটরিং করার জন্য, এবং কারণ হচ্ছে যে বেনিফিট ফ্রড স্টপ করার জন্য। এই এলিজিবিলিটি ভেরিফিকেশন মেজার, এটা অবশ্য একটা জিনিস, ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি যে ডিডব্লিউপি ডাইরেক্টলি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্সেস পাবে না, এটা একটা গুড নিউজ। অথবা তারা ইনভেস্টিগেশন করতে পারবে না টু সি হাউ পিপুল অন বেনিফিট স্পেন্ড দেয়ার মানি, এটা পারবে না। কিন্তু যেটা তারা পারবে সেটা হচ্ছে আমরা জানি যে আর্লিয়ার এই বছরে কিন্তু গভর্নমেন্ট কিন্তু অ্যানাউন্স করেছিল যে এই বিগেস্ট যে ফ্রড ক্র্যাকডাউন হয় এইটাকে রিডিউস করার জন্য তারা যে মানি বিং লস্ট ইন দ্য ওয়েলফেয়ার সিস্টেম, তারা কিন্তু ক্র্যাকডাউন, যে মানি যে লস্ট হয়ে থাকে এই বেনিফিট ফ্রডের মাধ্যমে, সেটাকে কিন্তু ক্র্যাকডাউন করার জন্য তারা কিন্তু ঘোষণা দিয়েছিল। তা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা এস্টিমেট করেছে যে পাবলিক অথরিটির একটি বিল আসছে যেটা ফ্রড, এরর অ্যান্ড রিকভারি বিল, যেটা হেল্প করবে তাদেরকে ট্যাক্স পেয়ারের 1.5 বিলিয়ন পাউন্ড ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স। যেগুলো ফ্রড হয়, ফ্রড যদি তারা স্টপ করতে পারে তাহলে 1.5 বিলিয়ন পাউন্ড তারা কিন্তু সেভ করতে পারবে নেক্সট 5 ইয়ার্সে। তো নিউ মেজারের কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই বেনিফিট ফ্রডে যদি কেউ ধরা পড়ে এবং তাদের যদি প্রমাণ হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 2 ইয়ার্সের জন্য কিন্তু ড্রাইভিং ব্যান দেওয়া হবে। অথবা বেনিফিট চিটের কারণে যদি কেউ রিপিটেডলি এটা যদি ফেল করে, তা ওই মানি যেটা সে ফ্রড করেছে পে ব্যাক করতে, সেই ক্ষেত্রে কিন্তু ডিডব্লিউপিকে পাওয়ার থাকছে টু রিকভার দ্যাট মানি ডাইরেক্টলি ফ্রম ফ্রডস্টার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মানে কেউ যদি ফ্রডে ধরা পড়ে এবং সেই ফ্রডের কারণে যদি সে অনেক মানি যদি সে ফ্রড করে এবং ওই মানি রিকভারির ক্ষেত্রে যদি সে কোঅপারেশন না করে, তাহলে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু সরাসরি ডিডব্লিউ কিন্তু মানি কালেক্ট করে নিয়ে যেতে পারবে। এবং এটা কিন্তু হুইচ অ্যালাউ থার্ড পার্টি অর্গানাইজেশন সাচ এ ব্যাংক টু ফ্ল্যাগ, এবং ব্যাংক কিন্তু ফ্ল্যাগ করতে পারবে যে যেসব ফ্রডুলেন্ট বেনিফিট যারা ক্লেম করে, যেরকম কেউ যদি বিদেশে যাচ্ছে, কেউ যদি সেখানে যে খরচ করছে, কারোর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ক্যাশ আসছে, এই ধরনের যদি বেনিফিট ফ্রডের যদি কোনো রকমের সন্দেহ হয়ে থাকে, সেটা কিন্তু
ব্যাংক কিন্তু এটা ফ্ল্যাগ করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু তারা ডিডব্লিউকে কিন্তু জানাতে পারবে। তো এই যে 11 নিউ ফ্যাক্টশিট যেটা পাবলিশড হয়েছে বাই ডিডব্লিউপি এবং এটা মূলত ইনসাইড যে আছে এটা মেজার করার জন্য কিন্তু এটা বেশি বেশি সেফলি কাজ করবে এবং মনিটর করতে পারবে। আর এটা কনফার্ম করেছে যে ইউকে গভর্নমেন্ট উইল ইমপ্লিমেন্টিং দ্য প্রপোজড মেজার ফ্রম 8 এপ্রিল 2022 এবং এটা কিন্তু 8 এপ্রিল 2026 থেকে কিন্তু এটা কার্যকরী হবে, যেটাকে বলা হয়েছে এলিজিবিলিটি ভেরিফিকেশন এবং মনিটরিং ব্যাংক অ্যাকাউন্ট টু স্টপ ফ্রড। তো এই যে ফ্যাক্টশিটের কথা বললাম, এটা আরও বলা হয়েছে যে কিভাবে সেফগার্ড করা হবে, কিভাবে রিপোর্টিং মেকানিজম করা হবে এবং ওভারসাইট উইল ওয়ার্ক টু ইনশিওর দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনেট অ্যান্ড ইফেক্টিভ ইউজ অফ দ্য পাওয়ার এবং এই যে পাওয়ারটা দেওয়া আছে এটি ইফেক্টিভ যাতে ইউজ হয় সে ব্যাপারে কিন্তু সেফগার্ড করা হবে। তো এই গাইডেন্স সম্পর্কে gov.uk-তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট তারা ইমপ্লিকেশন করতে যাচ্ছে বিল মেজার্স ফ্রম 2026 আমি যেটা বলেছি, এবং সেখানে এলিজিবিলিটি ভেরিফিকেশন মেজার যেটা গভর্নমেন্ট যেটা ইমপ্লিমেন্টেশন করবে, টেস্ট অ্যান্ড লার্ন অ্যাপ্রোচ টু ইনশিওর যে নিউ পাওয়ার্স তাদেরকে দেওয়া হবে টু ট্যাকেল পাবলিক সেক্টর ফ্রড এবং ইউজড প্রপোর্শনালিটি অ্যান্ড ইফেক্টিভলি। তো ডিডব্লিউপি এবং যে ক্যাবিনেট অফিসার আছে তারা কন্টিনিউ ওয়ার্ক করতে চাচ্ছে উইথ ইন্ডাস্ট্রি টু ইমপ্লিমেন্ট দ্য নিউ মেজার্স, কনসাল্ট স্টেক হোল্ডার অন কোর্স অফ প্র্যাকটিস অ্যান্ড পাবলিশ গাইডেন্স। তো নতুন একটা গাইডেন্স তারা দিচ্ছে, তারা এটা ইমপ্লিকেশন করবে যেটা আমি বলেছি এপ্রিল 2026 থেকে। সো ডিডব্লিউপি অলসো তারা বলতে চাচ্ছে যে তারা ইনফরমেশন গ্যাদার করবে থার্ড পার্টির কাছ থেকে যারা বেনিফিট নিয়ে থাকে, বিশেষ করে এয়ারলাইন্সের কাছ থেকে তারা চেক করবে যে যদি সম্ভব হয় তারা যে ক্লেমিং বেনিফিট ফ্রম অ্যাব্রড তারা অ্যাব্রডে যায়, কারণ আপনারা জানেন যে ইউকের বাইরে গেলে কিন্তু আপনারা বেনিফিট পায় না। কেউ যদি সেটেল থাকে, কেউ যদি বাংলাদেশে যে 28 দিনের বেশি থাকে, 1 মাসের বেশি থাকে, তার কিন্তু বেনিফিট বন্ধ হয়ে যাবে, সে কিন্তু বেনিফিট পাবে না। তো অনেকে দেখা যায় যে ডিডব্লিউকে না জানিয়ে তারা বাংলাদেশে যেয়ে তারা কিন্তু বেনিফিটটা নিচ্ছে। তো এইটাকে চেক দেওয়ার জন্যে এয়ারলাইনের সঙ্গে তারা যোগাযোগ করবে এবং তারা ইনফরমেশন কিন্তু তারা নিবে এবং বেনিফিট যে তারা যাতে এই মানে বিদেশে যে কিংবা বাংলাদেশে যে অন্য দেশে যে তারা বসে বসে যাতে করে বেনিফিট না নিতে পারে, কারণ এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যায়। তারা মনে করছে যে তারা এটা ধরা পড়বে না, কিন্তু এখন কিন্তু সব ধরা পড়ে যায়। অতএব কেউ কিন্তু 28 ডেজ কিংবা 30 ডেজের বেশি অবশ্যই আপনারা যারা বেনিফিটে থাকেন, ইউনিভার্সাল ক্রেডিটে থাকেন, তারা কিন্তু দেশের বাইরে থাকবে না, আপনাদেরটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং যারা এই বাংলাদেশে থেকে যারা এইটা নেবে এটা কিন্তু আপনাদের ফেরত দিতে হবে, এবং কেউ যদি ফেরত দিতে না চায় সেটা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কিন্তু এই ডিডব্লিউ কিন্তু নিয়ে নিতে পারবে। তো এলিজিবিলিটি ভেরিফিকেশন যে মেজারের এটা ভেরি ইম্পর্টেন্ট, যে এটা ডিডব্লিউ উইল নট হ্যাভ ডাইরেক্ট অ্যাক্সেস, যদিও তাদের ডাইরেক্ট অ্যাক্সেস থাকবে না ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু তারা কিন্তু not have direct access to the bank account of the millions of people means tested, মানে যারা ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন ক্রেডিট কিংবা এমপ্লয়মেন্ট আর সাপোর্ট অ্যালাউন্স হবে, ডাইরেক্ট অ্যাক্সেস থাকবে না, কিন্তু তারা কিন্তু এই ব্যাংকগুলোর কাছ থেকে এই ইনফরমেশনগুলো চাইতে পারে এবং তারা কিন্তু এটা নিতে পারে। এবং ব্যাংক কিন্তু ফ্ল্যাগ করবে যে কার ক্যাশ ইন হ্যান্ড বেশি আসছে কিংবা কে সেভিংস আছে কার বেশি, কারণ আমরা জানি 16,000-এর উপরে যদি কারো সেভিংস থাকে সে কিন্তু এই ইউনিভার্সাল ক্রেডিট নিতে পারে না। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে কারো যদি সেকেন্ড প্রপার্টি থাকে, সেখানে যদি ইকুইটি থাকে এবং সেখানে যদি তাদের রেন্টাল ইনকাম থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এই ইউনিভার্সাল ক্রেডিটে কিন্তু হয়তো বা তারা এলিজিবল হবে না। অতএব যারা এই ধরনের সিচুয়েশন, সেকেন্ড প্রপার্টি কিংবা রেন্টাল ইনকাম যাদের আছে কিংবা কারো
কোনো সেকেন্ড রেস্টুরেন্ট আছে কিংবা সেগুলো তারা রেন্ট আউট করেছে এবং সেখানে পয়সা পাচ্ছেন, সেইগুলো কিন্তু ডিসক্লোজ না করলে যদি ডিডব্লিউপি জানতে পারে, সেখানে কিন্তু আপনাদের ব্যাংক স্টেটমেন্ট চাইবে, প্রপার্টি ডিটেলস চাইবে এবং পরবর্তীতে কিন্তু এটা নিয়ে ভীষণ সমস্যা হতে পারে। মানি তো ফেরত দেওয়া লাগবেই এবং কিন্তু ক্রিমিনাল কনভিকশনও হতে পারে। অতএব সবাই কিন্তু কেয়ারফুল থাকবেন যে যখন ইউনিভার্সাল ক্রেডিটের অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু প্রশ্নগুলো জেনুইনলি কারেক্টলি কিন্তু আপনারা আনসার দেবেন। ওইখানে যদি কোনোভাবে ভুল করে হোক, ইন্টেনশনালি হোক, আনইন্টেনশনালি যদি কোনো রং ইনফরমেশন দেন এবং পরবর্তীতে যদি ডিডব্লিউপি এটা জানতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সিরিয়াস বিপদে পড়বেন। কিন্তু মানে তো দেওয়াই লাগবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের জেলও খাটা লাগতে পারে। তো এই জন্যে আমি এটা নিয়ে আলোচনা করছি, কারণ এলিজিবল হতে গেলে যে 16,000 এটা আপনার উপরে থাকলে আপনি আর টোটালি এলিজিবল না ইউনিভার্সাল ক্রেডিটের জন্য। তো এই যেটা আমি বলছিলাম যে eligibility verification measure will not be shared on the presumption or suspicion that anyone is guilty of any, এটা কোনো সাসপিশন কোনো কিছু হবে না, কিন্তু তারা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট চাইবে ইত্যাদিতে, তখন কিন্তু সিরিয়াস বিপদ হচ্ছে। আর নতুন যে বিলের কথা বললাম যে নিউ ডিডব্লিউ মেজার টু ট্যাকল ফ্রড, দ্য নিউ বিল উইল ডেলিভার অন দ্য ইউকে গভর্নমেন্টস manifesto commitment to safeguard taxpayer money, ensuring every pound is spent wisely and effectively. So new power jeta search and seizure, so DWP can control investigation into criminal gang defrauding the taxpayer. আমরা জানি যে অনেক ফ্রড গ্যাংস্টার আছে, তারা কিন্তু এই ফ্রডের মাধ্যমে কিন্তু ট্যাক্স সে মানে নিয়ে নেয়। এরপরে ডিডব্লিউপি allowing DWP allow করা হবে recover debts from individual no longer on benefit and not in pay employment who can pay money back but have avoided doing, কেউ যদি ফ্রড করে মানি নেয় এবং তারা যদি দেখা যায় যে কাজ করছে না কিংবা তারা বেনিফিটে নেয়, তাদের কাছ থেকে পে এমপ্লয়মেন্টের মাধ্যমে কিন্তু তারা মানিটা নিয়ে নিতে পারবে। নিউ রিকোয়ারমেন্টস ফর ব্যাংক অ্যান্ড বিল্ডিং সোসাইটি ফ্ল্যাগ, আমি যেটা বলেছি এই যে নতুন যে রিকোয়ারমেন্টস, এটা কিন্তু ব্যাংক কিন্তু ফ্ল্যাগ করবে যে কে মানি আসছে, কি বৃত্তান্ত, কি কার সাসপিসিয়াস অ্যাকাউন্ট ইত্যাদি সেগুলো ফ্ল্যাগ করবে এবং তারা কিন্তু এই ডিডব্লিউকে জানাই দেবে। এলিজিবিলিটি রুলস ফর বেনিফিটস প্রিভেন্টস ডেবটস অ্যাকুরিং, অল দ্য পাওয়ার্স উইল ইনক্লুড স্ট্রং সেফগার্ডস টু ইনশিওর দে আর অনলি ইউজড অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড প্রপোর্শনেটলি। তবে এটা যেন সেফগার্ড থাকবে, এটা যেন অ্যাপ্রোপ্রিয়েটলি যেন ইউজ হয় কিংবা প্রপোর্শনেটলি হয়, এটা যেন মিসইউজ না হয়ে থাকে। ডিডব্লিউপি উইল হ্যাভ এ clearly defined scope and clear limitation for the use of all the powers it is introducing. The staff will be trained to the highest possible standard. তার মানে এটা যেন কোনোভাবে মিসইউজ না করে সেটার ব্যাপারে মূলত কেয়ারফুল থাকবে, সেটার ব্যাপারে কিন্তু বলে দেয়া হয়েছে। আর আরেকটি পরিবর্তনের কথা বলবো যে HMRC অফিসিয়ালি তারা কনফার্ম করেছে যে চাইল্ড বেনিফিট রুলস যেটা আছে এটার উপরে একটা চেঞ্জ হতে যাচ্ছে এবং এটি ইফেক্টিভ হবে কামিং 21st অফ অক্টোবর 2025 থেকে। এবং এই চেঞ্জগুলো মেন উদ্দেশ্য যাতে ইনশিওর করার জন্যে যাতে ফেয়ারার সিস্টেম হয় ফর ফ্যামিলি অ্যাক্সেস দ্য ইউকে, যারা প্যারেন্টস আছে, গাইডেন্স আছে এবং কেয়ারার্স আছে, আন্ডারস্ট্যান্ডিং তারা যেন করতে পারে দিস অ্যাডজাস্টমেন্ট ক্রুশিয়াল অ্যাজ দে ক্যান ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফিনান্সিয়াল প্ল্যানিং এলিজিবিলিটি অ্যান্ড হাউ বেনিফিট আর ক্লেম। তো এই যে চাইল্ড বেনিফিট আমরা জানি যে এটা ট্যাক্স ফ্রি একটি পেমেন্ট, এটা প্রোভাইড করা হয় টু প্যারেন্টস এবং গার্ডিয়ানদেরকে এবং সেটা সাধারণত হেল্প করে থাকে কস্ট ফর রেইজিং, চিলড্রেনদেরকে রেইজিং করার জন্যে এটা দেওয়া হয়ে থাকে এবং এটা দীর্ঘদিন ধরে এই ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া হচ্ছে ফর দ্য সাপোর্ট ফর ফ্যামিলিজ ইন দ্য ইউকে। আর এই বেনিফিটটা ইউজুয়ালি পেড হয়ে থাকে মান্থলি এবং এটা অ্যাভেলেবল টু এনিওয়ান যারা রেসপন্সিবল ফর দ্য চাইল্ড আন্ডার 16 অথবা আন্ডার 20 যদি তারা রিমেন অ্যাপ্রুভড এডুকেশন অর ট্রেনিংয়ে থাকে। দ্য বেনিফিট ইজ স্প্লিট ইন্টু
এটা দুইটা রেট আছে। একটা হচ্ছে যে এল্ডেস্ট অর অনলি চাইল্ড যদি হয়ে থাকে 24 পাউন্ড পার উইক, আর অ্যাডিশনাল চিলড্রেন থাকলে 15 পাউন্ড 90 পেন্স পার উইক। তো এই যে চেঞ্জটা আসছে, সেই চেঞ্জটা করার কারণ সেটা হচ্ছে যে এই যে চাইল্ড বেনিফিট যে রুলটা আছে সেটা এক্সটেন্সিভ রিভিউ করা হচ্ছে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে সিম্পলিফাইং করা দ্য সিস্টেম এবং অ্যাড্রেসিং করা ফেয়ারনেস কনসার্ন। মানে এটা সিম্পলিফাইড করা হচ্ছে এই চাইল্ড বেনিফিট সিস্টেমটাকে, এবং এটা ফেয়ারনেস করার জন্যে। অর্থাৎ ইনশিওর ফ্যামিলি হু জেনুইনলি নিড সাপোর্ট কন্টিনিউ টু রিসিভ ইট, যাদের জেনুইন নিড রয়ে গেছে এই চাইল্ড বেনিফিট, তারা যাতে এটা কন্টিনিউ করতে পারে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে কমপ্লেক্সিটি আছে এটা রিডিউস করা হবে, এবং পেমেন্ট ডিলে হয়ে থাকে সেটা যাতে ডিলে না হয়, স্পিড আপ করা হয় সেটা করা হবে। এবং চাইল্ড বেনিফিট পেমেন্ট যে চেঞ্জ আছে ইন ফ্যামিলি ইনকাম এবং ট্যাক্স থ্রেশহোল্ড সেটা অ্যালাইন করা হবে। অতএব HMRC তারা এই চাইল্ড বেনিফিটের যে রুলসটা আছে সেটার উপরে তারা চেঞ্জ আনতে যাচ্ছে, এবং সেটা ইফেক্টিভ হচ্ছে 21 October 2025 থেকে। নিউ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস সম্পর্কে আমি ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তারপর 82 যে আপনার মিড স্কেল যে জব, টেম্পোরারি জব ক্রিয়েট হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি। আর স্টেট পেনশন এজের ব্যাপারে একটা আমি আপডেট দেব। সেটা হচ্ছে যে স্টেট পেনশন আপডেটের উপরে একটা ছোট্ট আপডেট দেবো। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট মনে করছিল যে এটা রিটায়ারমেন্ট এজ যেটা আছে 67 করতে চেয়েছিল, 67 আর করা হবে না, এটা আপাতত পোস্টপন্ড করা হয়েছে আনটিল 2028 পর্যন্ত। এখন যেটা আছে রিটায়ারমেন্ট এজ 66, এটাই আপাতত থাকছে। এইটুকুই আমি বলছি যে রিটায়ারমেন্ট এজ 66 ছিল এবং এটাই থাকছে, এবং এটার বাইরে যাচ্ছে না। আর ছোটো আরেকটা আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি যে রিফিউজি ফ্যামিলি ইউনিয়নের যে পলিসি এটা সাসপেন্ড করা হচ্ছে, এটার উপরে হাউস অফ লর্ডস ক্রিটিসাইজ করেছে, এটা সঠিক হয়নি। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষে চলেছি, অনেক কল নিয়েছি, তা আপনারা যারা কল করেছেন অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, যারা দেখতে পান পরবর্তীতে আপনারা দেখতে পারবেন, এবং ইউটিউবে কিন্তু এটা থাকছে। আমি ব্যারিস্টার MK হোসেন আজকে আপনাদের সঙ্গে ছিলাম, এবং আমাদের সিনিয়র প্রডিউসার মুশিরুর রহমান আমাদের সঙ্গে থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এবং অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবে, এবং ঠান্ডা আসছে, ঠান্ডা গরম হচ্ছে, আপনারা সাবধান থাকবে, ফ্লুতে পড়বেন না। ফ্লু ভ্যাকসিন যারা এলিজিবল তারা ফ্লু ভ্যাকসিন দিতে পারবেন, প্যারাসিটামল খাবেন, কিংবা ডক্টরের কাছে যাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।